জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে কাল। জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে তিনি এই কথা জানান। তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। মামলার তদন্ত শেষ করে গত 12 মে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলাটিতে শেখ হাসিনাকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় আগামীকাল। এ বিষয়ে রায়ের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আশা প্রকাশ করেন, রোববার নিবন্ধন ও প্রতীক দুটি ফিরে পাবে জামায়াত। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য নষ্ট ও ফাটল ধরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভক্তি সৃষ্টির কারণে মানুষ যেন ফ্যাসিস্টদের অপকর্ম, নির্যাতন, গুম খুনের কথা ভুলতে বসেছে। এর ফলে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাজধানীর আইইবি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক একটি দেশে বাস করার জন্য সংগ্রাম করিনি, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করিনি, আমরা বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করিনি, আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তনের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করিনি, আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি, গুম খুনের শিকার হয়নি। আমি নিজে যখন নির্বাচিত ছিলাম 9.5 বছর। 5 আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রের পথে বাধা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর কেউ যদি বাধাগ্রস্ত করে, জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেওয়া হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপানের টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় সকাল 11:20 দিকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইসেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান। এছাড়াও অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা নিয়ে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। রাত 10:40 প্রধান উপদেষ্টা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সম্পদ আহরণ করতে হলে কর ব্যবস্থাপনার পরিবর্তন দরকার এবং রাজস্ব আদায়ে ডিজিটালাইজেশন করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে বাজেট শীর্ষক এক বিতর্কে তিনি বলেন, আসন্ন বাজেটে টেকসই অর্থায়নের কোনো পথ নেই, অন্যথায় বাজেট হবে দুধের স্বাদ ঘোলে মেটানোর শামিল। বিদেশি সহায়তার ঋণের কোনো চাপ অতীতের মতো না থাকায় সরকার গতানুগতিক বাজেটে যাচ্ছে, যা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন,
অবৈধ সম্পদকে বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে এটি বাস্তবায়ন হলে বাজেটের সুফল বয়ে আনবে। আগামী দিনে যদি এগোতে হয় তাহলে কর্মসংস্থানটা গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার। বিনিয়োগটা আপনার সরকারি বিনিয়োগটা আছে অল্প, সেটাও কম, কিন্তু ব্যক্তি বিনিয়োগকে চাঙ্গা করাটাই হলো আগামী বছরে স্থিতিশীলতা রক্ষা, বিনিয়োগ চাঙ্গা করা এবং সামাজিক সুরক্ষাকে কার্যকর করা। ঈদ উল আজহার আর মাত্র 6 দিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে বাড়ি যাওয়া শুরু করেছে মানুষ। আজ বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা শুরু হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। রেলওয়ে জানায়, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি 5 জোড়া অর্থাৎ 10টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তনগর ট্রেনগুলোর ছুটি। এদিকে আজ থেকে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ যাত্রা তো এবারও আমাদের একই রকম প্রস্তুতি আমরা নিয়েছি, তবে এবার যেটা একটা চ্যালেঞ্জ আছে, আপনারা আমার সাথে একমত হবেন যে ছুটিটা লম্বা, কিন্তু ঈদের আগের ছুটি কিন্তু লম্বা নয়। এবার মাত্র 3 দিন বোধহয়, 5, 6, 2 দিন, হ্যাঁ 2 দিন। কাজে এই জন্য আমাদের জন্য এটা গতবারের তুলনায় একটু বেশি চ্যালেঞ্জিং। এটা এইবার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের আবহাওয়া খুব খারাপ যাচ্ছে এখন। আপনারা হয়তো জেনে থাকবেন গত 2 দিন আগের যে বৃষ্টি হয়ে গেল, এখানে আমাদের ট্রেন চলাচলের একটু সাময়িক বিঘ্ন ঘটেছে, গাছ পড়ে ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে, ওটা আমাদের রিমুভ করতে হয়েছে। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তার কাছ থেকে জানবো ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। আফজাল, ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। উর্মি, আমি এখানে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে অবস্থান করছি। এখানে এসে যেটা দেখেছি, সকাল 6টায় ঈদ যাত্রার স্পেশাল ট্রেন, প্রথম স্পেশাল ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এরপরে একের পরে এক ট্রেন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে। এখানে এসে আরও যেটা দেখেছি, এখানে মূলত নারীর টানে অথবা যদি বলি শেকড়ের টানে মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। এবার ঈদে আপনি জানেন বেশ লম্বা ছুটি আছে, তবে এরই মধ্যে অনেকে ঘরে ফিরতে শুরু করেছেন, বিশেষ করে পরিবারের নারী সদস্য এবং শিশু সদস্যরা তারা ঘরে ফিরতে শুরু করেছেন। এখানে সকালে কিছুটা ভিড় কম দেখলেও এখন ভিড় বাড়ছে, দিন যত গড়াচ্ছে ওখানে যাত্রীদের উপস্থিতি ততই বাড়ছে এবং তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। একটু আগে এখানে রেল সচিব এসেছিলেন, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেছেন। তিনি যেটা জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে রেগুলার ট্রেনের পাশাপাশি 10টি অতিরিক্ত ট্রেন সংযুক্ত করা হয়েছে। এতে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া প্রথমবারের মতো এবার 3টি ক্যাটল ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে নির্বিঘ্নে নিরাপদে গরু ছাগল সহ কুরবানির পশু ঢাকায় নিরাপদে আসতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছে। তো এরকম বেশ কিছু সার্ভিস এবার যুক্ত করা হয়েছে। এছাড়া আরও যে জিনিসটা চালু করা হয়েছে এর আগে গত ঈদে থেকে, সেটা হচ্ছে শতভাগ টিকিট অনলাইনে নেওয়া হয়েছে। এই অনলাইনের ফলে টিকিট কালোবাজারির যে দৌরাত্ম্য, এটা পুরোপুরি থেমেছে। এছাড়া রেল সচিব আরও যেটা জানিয়েছেন, এর আগের চেয়েতেও এবার আইন এবং বেশ কিছু সিকিউরিটি পদক্ষেপ অত্যন্ত কড়াকড়ি নেওয়া হয়েছে, যাত্রীদের যেন কোনো রকম হয়রানি না হয়। তবে তিনি একটি চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন যে এবার ছুটি বেশি হলেও ঈদের আগে ছুটি তুলনামূলক কম। এর ফলে শেষ মুহূর্তে এসে যে একটা রাশ বা একটা যাত্রীদের যে চাপ, সেটা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এই বিষয়গুলো তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত রেল স্টেশনে যাত্রীর চিরচেনা যে ভিড়, সেই চিরচেনা ভিড় লক্ষ্য করা যায়নি। তবে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি, তারা যেই ঘরে ফিরে যাচ্ছেন, নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদ করবেন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করবেন, এই ব্যাপারগুলো নিয়ে তারা বেশ উৎফুল্ল। বাকি যাত্রা যেন তারা নিরাপদে যেতে পারেন, এটাই তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। উর্মি। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন আর মাই টিভি বিশেষ। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাইকারদের থাকা খাওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। হাটগুলোতে রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক আনসার ব্যাটালিয়ন, থাকছে পশু ডাক্তার। আরও জানাচ্ছেন রাকিব হাসান।
ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী পশুর হাট। এরই মধ্যে হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোনো হাটে পশু আসা শুরু করলেও বেচাকেনা আরম্ভ হতে সময় লাগবে আরো 2 থেকে 3 দিন। গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুর দামও কিছুটা বেশি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমার গরু আছে আপনার 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি করে আসছে। 3 গাড়ি আসতেছে। হ্যাঁ আসতেছে, আর 2 গাড়ি আসছে। কেমন আশা করতেছেন এবার আশা তুই ভালো করা আশা আছে, এখন আল্লাহ কৃপা করবে। আমাদের গরু লিবের আসলে পারে দাম দিয়ে নিতে হবে। কেন মনে করেন 90 টাকা 80 টাকা কেজি ভুসি, তারপর গুড় লাগে, 1 কেজি গুড়ের দাম 120 টাকা। আমি এখানে নিয়েছি ধরুন যে গরুটা ছোটোকালে কিনে বাড়ি পুষেছি, খাওয়া পড়া ইত্যাদি করে 3 বছর রাখে এখন বিক্রি করতে চাইছি। রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাটটির ইজারাদার জানান, নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে পুরো এলাকা। তো আমরা অনুমতি পেয়েই ইতিমধ্যে আমরা মাঠের ভিতরের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছি। আমরা ইতিমধ্যে ট্রাফিকের ডিসি, পুলিশের ক্রাইম ডিসি, র্যাবের সিও, তারপর এসবি, এনএসআই, ডিএমপি কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার সব দিকে আমরা ইতিমধ্যে কথা বলেছি ব্যাপারীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি হাটেই চিকিৎসক রাখার কথা জানান প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকের আমাদের সার্জনরা থাকবেন, ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে। পশুবাহী ট্রাক সহ হাটে চাঁদাবাজি বন্ধে এরই মধ্যে কেন্দ্রীয় মনিটরিং সেল এবং হটলাইন নাম্বার চালু করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। এখানে কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। এদিকে অনুমোদনের বাইরে রাজধানীতে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। অবৈধ কোনো হাট আমরা এবার অ্যালাউ করব না। 2 সিটি কর্পোরেশনের কঠোর সার্ভিলেন্স থাকবে, পুলিশের সার্ভিলেন্স এবং আমাদের থাকবে। অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসানো হবে না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেনীর কামার শিল্পীরা। দা, বটি, ছুরি শান দিতে আর নতুন করে বানাতে সবাই ছোটেন কামারপল্লীতে। তবে লোহার দাম বাড়ায় ও কয়লা স্বল্পতায় বিপাকে পড়েছেন কামার শিল্পীরা। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদ ঘনিয়ে আসায় ফেনীর কামারশালাগুলো এখন লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখর। সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও কুরবানির ঈদ আসলে বাড়ে চাহিদা, তাই আয়ের আশায় তপ্ত আগুন আর লোহার সাথে দিন কাটছে কর্মকারদের। বর্তমানে লোহার দাম বৃদ্ধি ও কয়লা স্বল্পতার কারণে তৈরি পণ্যের মূল্য নিয়ে শঙ্কায় তারা। আমাদের কয়লার দাম বাড়তি, কারিগরের দাম বাড়তি, এখানে দোকানের যে সিকিউরিটি, দোকান ভাড়া, সবকিছু মিলিয়ে মানে আমরা একটু পেরেশানির মধ্যে আছি। সারা বছরে বেকার, মানে কোরবানি আইলে 5-6 দিন কাজ থাকে, আর না হলে বেকার চলতে হয়। বছরে একবার ঈদ আসে, এই সময় আমরা কাজ করি, অন্য সময় আমরা বেকার বসে থাকি। বাপ-দাদারা এগুলো করে আছে, আমরা করি, কাস্টমারের তো কিছু চাইতে পারি না, বেশি দিতে দেও না। পশু জবাই সহ মাংস ও হাড্ডি কাটার জন্য প্রয়োজন হয় দা ছুরির, তাই লোকজন দা ছুরি বানাতে কিংবা শান দিতে দ্বারস্থ হচ্ছেন কামারদের দোকানে। তবে তারা বলছেন গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বাড়তি। গরু জবাই কাটাছিড়া করার জন্য নতুন কিছু আমরা সরঞ্জাম কিনি এবং পুরাতন কিছু সরঞ্জাম আমরা আবার রিপেয়ারিং করার জন্য দিই। বাসায় কিছু পুরাতন কিছু দা, ছুরি বা অন্যান্য যন্ত্রপাতি ছিল, এগুলি একটু ধার করার জন্য কামারের দোকানে আসছি। ছুরি, খালানো ছুরি, গোস্ত কাটা ছুরি, হাড় কাটার ধামা নিতে আসছিলাম। অন্যদিকে নতুন প্রজন্মের কিছু উদ্যোক্তা অনলাইন বেচাকেনার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে এই পেশা। তবে কোরবানির সিজন আসলে বেচা বিক্রি কিছুটা বাড়ে বলছেন তারা। বাংলাদেশের অন্যান্য শিল্পগুলোর কাজকর্ম যদিও আধুনিকভাবে করা গেলেও আমাদের এই কর্মকার শিল্পটা আমরা এখন আধুনিক প্রযুক্তিতে প্রোডাকশনে যাইতে পারতেছি না, কারণ আমাদের যে আধুনিক মেশিনপত্র সরঞ্জাম এগুলো আমরা বাংলাদেশে সোর্স করতে পারছি না। এবার ছোট আকারের প্রতিটি ছুরি বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা দরে, আর বড়গুলো বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। এছাড়াও চাপাতি বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা দরে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ঢাকার রেডিসন হোটেলে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। একই সঙ্গে চট্টগ্রামেও ভোট চলছে। বিজিএমইএ জানায় ঢাকায় ভোটারের সংখ্যা ১৫৬১। সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক ৩ জোট ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। এই দুই প্যানেল ঢাকা ও চট্টগ্রামের সব পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থী মাত্র ৬ জন, অর্থাৎ মোট প্রার্থী ৭৬ জন। এবার ভোটার হয়েছেন মোট ১,৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১,৫৬১ ও চট্টগ্রামে ৩০৩ জন ভোটার।